পরের দিন সকালে সেই আগের বারের মতো আজও খান বাড়ির প্রতিটি কোণ বিয়ের সাজে সজ্জিত। ঝলমলে আলো, ফুল আর রঙিন কাপড়ে পুরো বাড়িতে এক উৎসবের আমেজ। আত্মীয় স্বজনের আনাগোনাও শুরু হয়ে গেছে। খান বাড়ির মহিলারা ছোট ছোট কাজে ব্যস্ত, কেউ মেহমানদের আপ্যায়নে, কেউ রান্নাঘরে তদারকিতে। অন্যদিকে পুরুষরা আড্ডায় ব্যস্ত। সব মিলিয়ে বাড়ির পরিবেশ কোলাহলপূর্ণ ও আনন্দময়। আনন্দের কোলাহলে যখন সবাই ব্যস্ত, আনোয়ার খানও সকলের সাথে আড্ডায় ব্যস্ত ছিলেন। হঠাৎ কি মনে করে তিনি রৌশনী খানের উদ্দেশ্য সামান্য তাড়া দিয়ে বললেন, এই যে শুনছ, তুরা হয়তো ঘুম থেকে ওঠেনি। ওকে ডেকে তোলো, পার্লার থেকে লোক চলে আসবে তো। রৌশনী খান কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, পাশ থেকে তনুজা খান তার আগেই সবাইকে নাস্তা দিতে দিতে রৌশনী খানের উদ্দেশ্যে স্বাভাবিকতা ও স্নেহ মাখা নিয়ে বললেন, আফা, আপনি এই দিকটার খেয়াল রাখেন। আমি যাচ্ছি। কিছুদিন ধরে মেয়েটার সাথে মন খুলে কথা বলতে পারছি না। এখন একটু গিয়ে বলে আসি। রৌশনী খানের সম্মতি দিলেন। আচ্ছা, ঠিক আছে, যাও, আমি এই দিকটা দেখছি। তনুজা খান ধীরে ধীরে তুরার রুমে প্রবেশ করলেন। তুরা তখন গভীর ঘুমে মগ্ন। তনুজা খান স্নেহভরে মেয়ের পাশে বসে আলতো হাতে তুরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। তনুজা খানের চোখে তখন রাজ্যের চিন্তা। তিনি মনে মনে ভাবলেন, কত বড় হয়ে গেছে মেয়েটা। আজ অন্যের বাড়ি চলে যাবে। এই বাড়ির সদস্য থেকে এখন অন্য বাড়ির সদস্য হয়ে যাবে। মাতৃত্বের এই চিরন্তন অনুভূতিতে তনুজা খানের চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। নিজের মাথার উপর কারো আলতো স্পর্শে তুরার ঘুম আস্তে আস্তে ভেঙে গেল। সে কেঁপে উঠে চোখ খুলে দেখে তার মা। তুরা তার মার চোখে জল দেখে বিছানা থেকে উঠে বলল, মা, তুমি কাঁদছ কেন? তনুজা খানের আবেগমাখা উত্তর দিলেন, তুই কত বড় হয়ে গেছিস। তুরা নীরবে বুঝতে পারল আজ তার বিয়ে, অন্যের বাড়ি চলে যাবে, তাই তার মা এই কথাগুলো বলছেন। তার নিজের কষ্টটা তখন ক্ষণিকের জন্য আড়ালে চলে গেল। পর মুহূর্তেই কাল রাতে আরশির বলা প্ল্যানটা তুরার মনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তুরার চোখ ভেজে উঠল। তুরা আর নিজেকে সামলাতে পারল না। সে সাথে সাথে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মেয়ের এমন আচমকা কান্না দেখে মায়ের বুক হাহাকার করে উঠল। তনুজা খানও নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনিও অঝরে মেয়েকে ধরে কান্না করতে লাগলেন। সত্যি এই মুহূর্তটা খুব কষ্টের। এই মুহূর্তটা যাদের জীবনে এসেছে শুধুমাত্র তারাই বুঝবে এর যন্ত্রণা। মা ও মেয়ে দুজনের অশ্রু দুটি ভিন্ন কারণে ঝরছে। একজন মেয়ের বিদায়ের কথা ভেবে, আর অন্যজন বিয়ের নামে আসন্ন প্রতারণা এবং জীবনের অনিশ্চয়তার কথা ভেবে। কান্নার মাঝে তনুজা খান কণ্ঠে সান্ত্বনা দিয়ে বললেন, কাঁদিস না মা, মেয়েদের একদিন পরের বাড়ি যেতেই হয়। শিহাব বাবা অনেক ভালো, তোকে অনেক সুখে রাখবে। তুরা তার মায়ের কথা শুনে কোনো উত্তর দিল না। শুধু নীরবে তার মাকে জড়িয়ে ধরে অশ্রু ঝরাতে লাগল। ঠিক সেই মুহূর্তে আরশি এবং তার সাথে পার্লারের একজন মহিলা রুমে প্রবেশ করল। তনুজা খান আর তুরা দুজনেই দ্রুত স্বাভাবিক হয়ে বসলেন। আরশি তুরার কান্নাভেজা চোখের দিকে তাকিয়ে চোখ টিপে ইশারা দিয়ে সান্ত্বনা জানাল, তুই চিন্তা করিস না, সব ঠিকঠাক হবে। তনুজা খান কিছুক্ষণ বসে তুরার সাথে আর আরশির সাথে গল্প করে ঘর থেকে চলে গেলেন। তনুজা খান যেতেই পার্লারের মহিলাটি আরশি আর তুরার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, কাকে সাজাতে হবে আপনাদের মধ্যে? ঠিক তখনই তুরা দুষ্টুমির ছলে কিন্তু ভেতরের পরিকল্পনা মাথায় রেখে বলে উঠল, আরশিকে দেখিয়ে, এই যে আমার আপুকে। তুরার কথা শুনে আরশি চোখ কপালে তুলে তুরার দিকে তাকাল। তুরা দুষ্টুমাখা হাসি দিয়ে দ্রুত কাপড় নিয়ে দৌড়ে ওয়াশরুমে গেল। কিন্তু ভুলবশত নিজের লেহেঙ্গাটা না নিয়ে আরশির লেহেঙ্গা নিয়ে ভেতরে ঢুকে পড়ল। এদিকে আরশি তুরার কথায় রাগে ফেটে পড়ছে। না জানি এই মেয়ের জন্য তার আবার কি বিপদে পড়তে হয়। মুহূর্তে সে মনকে সান্ত্বনা দিল, যাই হোক, আমি অন্তত দুজনের ভালোবাসা তো এক করে দিতে পারব। এসব ভেবে আরশি নিজের মনকে বোঝাল। তুরা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এল। আরশি তখন ফোন টিপতে ব্যস্ত। ওয়াশরুমের দরজা খোলার শব্দে আরশি বুঝে যায় তুরা এসে পড়েছে। আরশি তুরার দিকে না তাকিয়ে ফোন ঘাঁটতে ঘাঁটতে তুরাকে বলল, তুরা, হয়েছে তোর? আসলে আরফা আর তিথি আসবে। যা করার তাড়াতাড়ি কর। আর আমি এই রুমেই ফ্রেশ হব, তাই কাপড় নিয়ে এসেছি। তুই যা করার কর, আমি ফ্রেশ হয়ে আসছি গো। কথাটা বলেই আরশি কাপড় না দেখেই নিয়ে দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল। এদিকে তুরা পার্লারের মহিলাটির সামনে বসল। পার্লারের মহিলাটি তুরাকে খুব স্বাভাবিকভাবেই সাজাল, কিন্তু বুয়ের মতো নয়।
কারণ পার্লারের মহিলাটি ভেবেছেন আরশিকে বউ সাজাতে হবে। ওই যে তুরা তখন বলল, সেই কথাটি তুরার দুষ্টুমি হলেও পার্লারের মহিলাটি সিরিয়াসলি মনে করে নিয়েছেন। আরশি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়েই তুরার দিকে তাকাল। নিজের লেহেঙ্গা তুরার গায়ে দেখে সে চমকে উঠল। তারপর সাথে সাথে নিজের দিকে তাকিয়ে দেখল সে তুরার লেহেঙ্গা পরে নিয়েছে। আরশি সাথে সাথে তুরার উদ্দেশ্যে হতভম্ব কণ্ঠস্বরে বলল, তুরা, তুই আমার লে। বাকিটা বলতে পারল না। দরজায় কটকট শব্দ হল। অর্থাৎ কেউ আসছে। দরজার উপাস থেকে রৌশনী খানের কণ্ঠ ভেসে এল। কিরে তুরা, কি করছিস? তোর ওইখানে কি আরশি? আরশি ও তুরা দুজনেই রৌশনী খানের কণ্ঠে চমকে উঠল। আরশি নিজের দিকে তাকাল। লেহেঙ্গা দেখে একটু ভয় পেল। কারণ এই লেহেঙ্গাটাই শিহাব তুরার জন্য পছন্দ করেছিল। আরশি আবার তুরার দিকে তাকাল। তুরারও সাজা শেষ। কিভাবে কি করবে আরশি ভেবে পাচ্ছে না। হঠাৎ আরশির মাথায় বুদ্ধি এল। সে দ্রুত পার্লারের মহিলাটিকে ফিসফিস নির্দেশনা দিয়ে বলল, আন্টি, আপনি আমাকে সাজিয়ে দিয়েছেন আর আমি বড় ঘোমটা দিয়ে রাখব। কেউ জিজ্ঞেস করলে বলবেন পরে দেখবেন, তার আগে না। আর আমাকে তুরা নামে ডাকবেন। পরক্ষণেই আরশি তুরার উদ্দেশ্যে দ্রুত আদেশ দিল, আর তুরা, তুই দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়। মা কিছু বললে তুই চিকন কণ্ঠে বলবি আমি ওয়াশরুমে, বা আন্টি বলে দেবে কি। তুরা আরশির কথামতো দ্রুত ওয়াশরুমে ঢুকে পড়ল। আরশি পার্লারের মহিলাটিকে দরজা খুলতে বলল। আরশি তাড়াতাড়ি লেহেঙ্গা পরে বড় ঘোমটা দিয়ে বসে পড়ল। পার্লারের মহিলাটি দরজা খুলে দিলেন। রৌশনী খান রুমে প্রবেশ করে কাউকে বড় ঘোমটা দিয়ে বসে থাকতে দেখে হতভম্ব হয়ে গেলেন। পার্লারের মহিলাটি আরশির নির্দেশনা মতো রৌশনী খানের দিকে তাকিয়ে কণ্ঠে বিনয় নিয়ে বললেন, ম্যাডাম, সাজানো এখনও শেষ হয়নি। তাই আমি সম্পূর্ণ সাজিয়ে আপনাদের দেখাতে চাই। রৌশনী খান মহিলাটির কথায় মুচকি হাসলেন। তিনি আরশির কাছে এসে আশেপাশে তাকালেন। মহিলাটি রৌশনী খানকে এইভাবে তাকাতে দেখে প্রশ্ন করলেন, ম্যাডাম, আপনি কি কাউকে খুঁজছেন? রৌশনী খান উত্তর দিলেন, হ্যাঁ, আমার মেয়ে আরশিকে। তাকে রুমে পেলাম না, ভাবলাম হয়তো তুরার রুমে এসেছে। মহিলাটি বুদ্ধি খাটিয়ে নিশ্চিত উত্তর দিলেন, হ্যাঁ ম্যাম, সে তো ওয়াশরুমে ঢুকেছে। রৌশনী খান সম্মতি মাথা নেড়ে বললেন, ও আচ্ছা, ঠিক আছে। তাকে বলে দিয়েন তুরাকে তাড়াতাড়ি রেডি করতে। পার্লারের মহিলাটি প্রত্যুত্তর করলেন, ওকে ম্যাম। রৌশনী খান সন্তুষ্ট হয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। আরশি এবং তুরার প্রথম বিপদ সাময়িককালের জন্য এড়ানো গেল। এদিকে তুরা ওয়াশরুমে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ আরশি তাকে ওয়াশরুমে কেন ঢুকে পড়তে বলল। আবার ভাবল হয়তো এটা আরশির প্ল্যানের মধ্যে কিছু একটা। কিন্তু তুরা নিজেও জানে না সে যে আরশির লেহেঙ্গা পরে আছে। আসলে এখানে তুরার দোষ নেই। সে যখন মার্কেটে শিহাবের পছন্দমতো জিনিস কিনতে বলেছে, তখন সে নিজের বিয়ের লেহেঙ্গা ভালোমতন দেখেইনি। আর আরশির লেহেঙ্গাও প্রায় তুরার লেহেঙ্গার মতো, শুধু কালার আর কিছু কিছু নকশা ভিন্ন ডিজাইনের। আরশি ঘোমটাটা তাড়াতাড়ি তুলে ফেল এবং বড় বড় শ্বাস নিতে থাকল, যেন সে খুব বড় বাঁচা বেঁচেছে। তুরা আর আরশির এসব উল্টাপাল্টা কাণ্ড দেখে পার্লারের মহিলাটির যেন মাথা ঘুরছে। তিনি বিষয়টি স্পষ্টভাবে জানতে আরশিকে দ্বিধাগ্রস্ত প্রশ্ন করলেন, ম্যাডাম, আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি না। বিষয়টা একটু ক্লিয়ারলি বললে আমি একটু ভালোমতো বুঝতে পারতাম। আরশি এখন কথা বলার মুডে নেই। সে বড় বড় শ্বাস নিতে নিতে সংক্ষিপ্ত উত্তর দিল, আন্টি, আপনার এগুলো নিয়ে ভাবতে হবে না। আপনি আমাকে তাড়াতাড়ি সাজিয়ে দিন। মহিলাটি আর কোনো কথা না বাড়িয়ে আরশিকে সাজাতে লাগলেন। এদিকে আরশি ভুলেই গেছে তুরা যে ওয়াশরুমে। আরশি চোখ বন্ধ করে আছে। মহিলাটি আরশিকে একদম বেশে সাজিয়ে তুললেন। সাজানো শেষ হলে মহিলাটির আরশির দিকে তাকিয়ে মুগ্ধতা হয়ে বললেন, ম্যাডাম, হয়েছে। অনেক সুন্দর লাগছে আপনাকে। আরশি হাসি মুখে চোখ খুল আর নিজেকে আয়নায় দেখে যেন 1000 ভোল্টের শর্ট খেল। ঠিক তখনই আরশির মনে পড়ল তুরা যে ওয়াশরুমে ঢুকে আছে। আরশি নিজের মাথায় নিজেই 2টা থাপ্পড় দিল। সব প্ল্যান উল্টো হচ্ছে। সে মুখ খুলের আগে মহিলাটিকে কিছু বলতে যাবে, ঠিক তখনই আরফা, তিথি হুড় হুড় করে রুমে প্রবেশ করল। কথায় আছে না, বিপদ যখন আসে তখন চারদিক থেকেই আসতে থাকে। তাদের বেলায় ঠিক তাই হচ্ছে। আরশি তাদের আগমন দেখে সাথে সাথে আবারও বড় ঘোমটা দিয়ে বসে পড়ল।
মহিলাটি আরশিকে আবার ঘোমটা দিতে দেখে বুঝে গেল আগের মতো প্ল্যান কাজে লাগাতে হবে তাকে। আরফা আরশিকে, যাকে সে তুরা মনে করছে, এইভাবে ঘোমটা দিয়ে বসে থাকতে দেখে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কিরে তুরা, তুই এইভাবে ঘোমটা দিয়ে বসে আছিস কেন? আরশি ঘোমটার আড়ালে হাঁপাচ্ছে। মহিলাটি আরশিকে কোনো কথা বলতে না দেখে আরফার উদ্দেশ্যে বললেন, ম্যাডাম, তিনি চাইছেন এই সাজানোটা একেবারে বিয়ের আসনে তার হাজবেন্ডের সামনে দেখাতে। তাই তিনি এখন কাউকে নিজেকে দেখাতে চাইছেন না গি। মহিলাটি বেশ বুদ্ধিমত্তার সঙ্গেই কথাটা বললেন। আরশি মহিলাটির কথা শুনে ঘোমটার আড়ালে সামান্য হাসল। ঠিক তখনই পাশ থেকে তিথি মহিলাটির উদ্দেশ্যে তাড়াভরা কণ্ঠস্বরে বলে উঠল, এখন হয়েছে। বুতো সাজানো হয়েছে। এখন আমাদের সাজিয়ে দিন গু। তিথি আর আরফা দুজনেই নিজেদের রুম থেকে ফ্রেশ হয়ে কাপড় পরে এসেছে। মহিলাটি আবার তাদের সাজাতে লাগলেন। সময় যাচ্ছে, তত ঘনিয়ে আসছে বর আসার সময়। এদিকে তুরার বেজায় নাজেহাল অবস্থা। সে এখনও পর্যন্ত ওয়াশরুম থেকে বের হয়নি। শরীরটা খুব দুর্বল লাগছে। তুরা ভাবছে আরশি ডাক দিচ্ছে না, হয়তো ভেতরে কোনো সমস্যা আছে তাই ডাক দিচ্ছে না। এই জন্য তুরা নিজেও বের হচ্ছে না। দেখতে দেখতে বর আসার টাইম এসে গেল, আর বর এসেও গেল। তিথি আর আরফাকে সাজানোর পর দুজনেই আরশির পাশে বসে আছে। বর আসার শব্দ শুনে দুজনেই আনন্দে মেতে উঠল। তারা এক প্রকার দৌড়েই রুম থেকে বের হল। এদিকে আরশিরও নাজেহাল অবস্থা ঘোমটার আড়ালে থাকতে থাকতে। পার্লারের মহিলাটি চলে গেছে। আরশি আরফা তিথিকে যেতে দেখে দ্রুত ঘোমটাটা এক ঝটকায় তুলে ফেল। আরশি বিদ্যুৎ গতিতে বড় বড় শ্বাস নিতে লাগল। যেন জীবন যায় যায় অবস্থা। আরশির মনে পড়ল তুরার কথা। এখন দেরি করলে চলবে না। যেভাবেই হোক তুরাকে বের করতে হবে। আরশি উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে টক টক শব্দ করে ফিসফিসানি অধৈর্য কণ্ঠে তুরাকে ডাক দিল। তুরা, আমি আরশি। দরজা খোল তাড়াতাড়ি। তুরা আরশির কণ্ঠ শুনে সাথে সাথে দরজা খুলে দিল। আরশি দ্রুত বলে উঠল, শোনো, তুই পিছনের ব্যালকনি দিয়ে রুশি বেঁধে নেমে পিছনের বাগানের দিক দিয়ে বেরিয়ে যাবি। তুরা আরশিকে বউয়ের সাজে দেখে কিছু বলার চেষ্টা করল। কিন্তু আরশি হাত দিয়ে থামিয়ে দিয়ে আকুতি ও তাড়া দিয়ে বলল, কথা বললে চলবে না। শিহাব ভাইয়া এসে পড়েছে। তুই তাড়াতাড়ি যা প্লিজ। বাকিটা আমি সামলাবো গু। তুরা আরশির এই আন্তরিকতা দেখে সাথে সাথে আরশিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আপু, তোমাকে কি বলে ধন্যবাদ দেব তা আমার ভাষা নেই। শুধু বলতে চাই তুমি পৃথিবীর শ্রেষ্ঠ আপু। আরশি সময় নষ্ট না করে তুরাকে ছাড়িয়ে নিল। সে দরজাটা লাগিয়ে দিল এবং তুরাকে কি কি করতে হবে সব ভালো করে বুঝিয়ে দিল। এমনকি তুরার ফোনে কারো নাম্বার সেভ করে দিয়ে বলল, ঠিক আছে, তুই গিয়ে ফোন করবি। সে চলে আসবে। আমার নাম বলবি, তাহলেই তোকে চিনবে গি। তুরা আবারও কান্নাভেজা চোখে আরশির দিকে তাকাল। তারপর পুনরায় আরশিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। এবার আরশিও কাঁদতে কাঁদতে বলল, নিজের খেয়াল রাখবি। কি হয় আমাকে জানাবি। আমি তোর পাশে সবসময় আছি গু। তুরা আর আরশি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হল। তুরা ব্যালকনিতে একটা রুশি বেঁধে বেয়ে বেয়ে নেমে পড়ল। আরশি দাঁড়িয়ে দেখছে তুরাকে। তুরা নেমেই পিছনের বাগানের দিকে ছুটল। কিছুক্ষণের মধ্যেই বাগানের মধ্যে মিলিয়ে গেল, আর দেখা গেল না তুরা চলে গেল তার গন্তব্যে। আরশি তুরার চলে যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি মুছল। অবশেষে হয়তো দুটি হৃদয়ের ভালোবাসা পূর্ণতা পাবে। ঠিক সেই মুহূর্তে আবারও দরজায় কড়া নাড়ল কেউ। আরশি দ্রুত আবারও তাড়াতাড়ি বড় ঘোমটা দিয়ে গিয়ে দরজা খুলে দিল। দরজায় দাঁড়িয়ে আছেন আয়ান আশিক খান। আশিক খান আরশিকে তুরা মনে করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আমার কলিজার টুকরো মেয়ে, তোর বাবা তোকে খুব মিস করবে। তুই চিন্তা করিস না, শিহাব তোকে অনেক ভালো রাখবে গে। ঘোমটার আড়ালে আরশি থরথর করে কাঁপছে। তার মাথা ঘুরছে। যেন যে কোনো সময় পড়ে যাবে এমন অবস্থা। আরশিকে যে এই বিপদের মধ্যে পড়তে হবে তা সে কল্পনাও করেনি। সবকিছুই কেমন জানি অদল বদল হয়ে যাচ্ছে। আশিক খান আরশিকে নিয়ে নিচে আসলেন। নিচে সবাই বসে আছেন, শিহাব, কাজী এবং আরও নানা আত্মীয়। কিন্তু আত্মীয়দের মাঝে কারও মাথায় আসছে না আরশিকে যে কোথাও দেখা যাচ্ছে না। সবার মনে ধারণা হয়তো বিয়েবাড়িতে কোথাও বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছে। এসব ভেবেই সবাই সময় কাটিয়ে দিচ্ছে। চলবে। এয়ারপোর্টে মানুষ ভরপুর। সবাই যার যার ব্যাগপত্র নিয়ে ভেতরে প্রবেশ করছে।
জেন সবাই যার যার গন্তব্যে যাওয়ার জন্য ব্যস্ত। এয়ারপোর্টের বাইরে বিরক্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে তুরা। সেই কখন থেকে অপেক্ষা করছে আরশির বন্ধুর জন্য, কিন্তু তার আসার খবর নেই। তুরা যখন বিরক্তিতে ছটফট করতে লাগল, ঠিক তখনই পিছন থেকে পুরুষালী কণ্ঠ ভেসে এল। এক্সকিউজ মি, আপনি কি মিস তুরা? পুরুষালী কণ্ঠ শুনে তুরা চমকে উঠল। সে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে একটি ছেলে। ছেলেটিকে দেখে তুরা চিনে ফেল। এই সেই আরশির বন্ধু। আরশি তুরাকে ছবি দেখিয়েছিল। আর আরশির বন্ধু নেহালকেও আরশি তুরার একটা ছবি হোয়াটসঅ্যাপে দিয়েছিল। তাই দুজন দুজনকে চিনতে সময় লাগল না। তুরা নেহালকে দেখে তাড়াতাড়ি স্বস্তিতার সাথে উত্তর দিল। জিবি, আমি তুরা গু। নেহাল হল একজন পাইলট। আরশির সাথে তার অনেক আগে থেকেই বন্ধুত্ব। এই সবেমাত্র নেহাল পাইলট হয়েছেন। এর বাইরেও তার বাবা বিমান, পাসপোর্ট, ভিসা এসবের কন্ট্রাক্টর। তাই এই কারণেও নেহাল এই পেশাটি বেছে নিতে পেরেছে। নেহাল তুরার কথা শুনে তুরাকে ভালো করে পর্যবেক্ষণ করল। তারপর নেহাল তুরার উদ্দেশ্য সতর্ক ও চিন্তিত কণ্ঠস্বরে বলল, দেখুন মিস তুরা, আমি আরশির কাছ থেকে সব শুনেছি। আর সুইজারল্যান্ড যাওয়ার জন্য আব্বুকে অনেক কষ্টে ম্যানেজ করে বিমান বুকিংও করে দিয়েছি। কিন্তু পাসপোর্ট আর ভিসা ছাড়া আপনি সুইজারল্যান্ডে গিয়ে কার কাছে যাবেন যেন? একটু ভাবুক হয়ে, ও হ্যাঁ, মনে পড়েছে আব্রাহাম রৌদ্র খান, যিনি একজন ওই দেশের নাগরিক এবং একজন বিখ্যাত বিজনেসম্যান। তার সাথে যদি কোনো প্রকার সাক্ষাৎ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি পাসপোর্ট ভিসা ছাড়া পুলিশের হাতে ধরা খেতে পারেন। তাই বলছি, বিষয়টা আপনি একটু ভেবে দেখুন গু। নেহালের কথায় তুরা কিছুতেই বুঝতে পারছে না সে কি জবাব দেবে। কারণ সে সত্যি রৌদ্রকে ভালোবাসে। আর তার কাছে যেতে হলে তার যা করতে হয় সে তাই করবে। যদি মরণও আসে তবুও তুরা হাল ছাড়বে না। তুরা গভীর শ্বাস ও সাহস নিয়ে দ্বিপ্রত্যয় উত্তরে বলল, কোনো সমস্যা নেই। আমি যাব। সেখানে কি হয় না হয় সেটা পরে দেখা যাবে। এখন আপনি আমাকে নিয়ে চলুন গু। নেহালের তখনও শেষবারের মতো সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, মিস তুরা, আপনি শিওর? বিষয়টা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে। তুরা চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নিল। সেই শ্বাসেই যেন সমস্ত দ্বিধা দূর হয়ে গেল। তুরা চূড়ান্ত স্থিরতা স্বরে বলল, হ্যাঁ, আমি শিওর গু। এরপর তুরাকে নিয়ে নেহাল তড়িঘড়ি এয়ারপোর্টে প্রবেশ করল। আরশি আগে থেকেই প্রয়োজনীয় টাকা পাঠিয়ে দিয়েছে, তাই বিমানবন্দরের নিরাপত্তা পার হতে কোনো সমস্যা হল না। টার্মিনালের ব্যস্ততা এড়িয়ে নেহাল আর তুরা দ্রুত বিমানের কাছে চলে এল। তুরা কাপা কাপা পায়ে বিমানের সিঁড়িতে পা দিল। শরীরের প্রতিটি কোষে যেন এক তীব্র অনিশ্চয়তা। যত পা এগোচ্ছে ততই বুক ধরফরিয়ে উঠছে। যেন বুকে কোনো সামুদ্রিক ঝড় চলছে। তুরা এক মুহূর্তে মানসিক শক্তি সঞ্চয় করে দ্রুত পা ফেলে বিমানে উঠে পড়ল। বিমানে উঠেই দেখল অনেক যাত্রী। স্বাভাবিকভাবেই তুরা অসংলগ্ন বোধ করল কোথায় সে বসবে। ঠিক তখনই নেহাল বিমানে উঠে তুরার আসন দেখিয়ে স্বচ্ছন্দ কণ্ঠে বলল, আপনি এখানে বসেন। এই বিমান আমিই চালাই। তুরা নেহালের কথায় কৃতজ্ঞতার এক ঝলক প্রকাশ করে সামান্য মুচকি হেসে সিটে বসে পড়ল। দুর্গম পথের ভয় তুরার আত্মা কাঁপিয়ে দিচ্ছে। পা দুটিও থরথর করে কাঁপছে। নেহাল তুরার সিট বেল্ট বেঁধে দিয়ে তার পাইলট আসনে ককপিটে চলে গেল। তুরা চুপচাপ বসে থাকল। আশপাশে অনেক মানুষ স্বাভাবিকভাবে গল্প করছে, কেউ ফোনে ব্যস্ত। কিন্তু তুরার মনের ভেতরে যেন এক ভয়ঙ্কর নীরবতা। যেন ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সে নিজেও জানে না, আবেগের বশে সে এক অজানা পথে পা দিতে চলেছে। তুরা জানে না এই আবেগ তাকে কোথায় নিয়ে যাবে। ভালোবাসার মানুষের কাছে নাকি কোনো বিপদের মুখে? সেই ভেবেই যেন তুরার মনে আরও ভয় বাড়িয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর বিমানের সব যাত্রী উঠে গেল। বিমানের সিঁড়িও ধীরে ধীরে উপরে উঠে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার মুহূর্তেই বিমান চলতে লাগল। রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার এই শব্দে তুরার ভয় আরও দ্বিগুণ বাড়তে লাগল। কিন্তু এইখানে দুই ভিন্ন রকম ভয়। এক, ওই দেশে গিয়ে কি রৌদ্রকে খুঁজে বের করতে পারবে? আর তুরা এই প্রথম বিমানে উঠল, তাই তুরার স্বাভাবিকভাবেই ভয় লাগছে। হঠাৎ বিমান ধীরে ধীরে আকাশে উড়তে লাগল। উড্ডয়নের সেই তীব্র গতিতে তুরা ভয়ে পরনের লেহেঙ্গা খামচে ধরে চোখ বন্ধ করে দিল। আর বিমান আকাশে অনেক উপরে উড়ে যেন এক ঝটকায় মিলিয়ে গেল। অবশেষে তুরা তাহলে চলেই গেল সুইজারল্যান্ড। এদিকে ভাগ্যে কি লেখা আছে কেউ বলতে পারে না। শুধুমাত্র একজনই বলতে পারেন, আর তিনি হচ্ছেন আমাদের মহান আল্লাহ তায়ালা।
আর সেই ভাগ্যের লিখন মেনে শিহাব আর আরশির বিয়ে হয়ে গেছে। হয়তো বিধাতা আগে থেকেই লিখে রেখেছেন এদের দুজনের বিয়ে হবে। কিন্তু শিহাব এখনও আরশিকে দেখেনি। কারণ আরশি কোনো না কোনো ছলনায় ঘোমটার আড়ালে থেকেছে। কাজী যখন কবুল বলতে বলেছেন, তখন আরশি আগে পিছে না ভেবে এক প্রকার ভয়েই কবুল বলে দেয়। আর শিহাব তো তুরা মনে করে হাওয়ার গতিতে কবুল বলে দিয়েছে। ঘোমটার আড়ালে আরশি তখন শিহাবের আর তার জীবন নিয়ে জুয়া খেলার এক ভয়াবহ পরিণতির সম্মুখীন। আরশির শরীরের রক্ত হিম হয়ে গেছে। সে জানে না এই মিথ্যা কবুল তার আর শিহাবের জীবনে কি ভবিষ্যৎ বয়ে যাবে। বিয়ের আসরে ছেলেমেয়ে উভয়েই নাচগানের তালে তালে নাচ করছে। চারদিকে তখন উৎসবের চরম আনন্দ। আর শিহাব তো তুরাকে আসলে আরশি দেখার জন্য হিমশিম খাচ্ছে। কারণ আরশি এখন পর্যন্ত ঘোমটা তোলেনি। ঠিক তখনই আরফা শিহাবের বিষয়টা লক্ষ্য করল। সে মুখ টিপে হেসে এগিয়ে এসে শিহাবের কানে ফিসফিস দুষ্টুমিমাখা স্বরে বলল, কি ভাই, বু দেখার তাড়াহুড়ো বুঝি সইছে না? আরফার কথায় শিহাব দাঁতে দাঁত চেপে ফিসফিস করে অধৈর্য কণ্ঠে বলল, বুঝোই যখন তাহলে ঘোমটাটা সরাচ্ছ না কেন? আরফা শিহাবের কথায় প্রতি উত্তর দিয়ে মজা করার স্বরে বলল, ঘোমটা সরাতে হলে 10,000 টাকা দিতে হবে। শিহাব আরফার কথায় তাড়াহুড়ো অধীর ও ব্যাকুল কণ্ঠে জবাব দিল, বোন, 10,000 না 20,000 নিও। একটু ঘোমটাটা সরিয়ে দাও, আমি একটু দেখি আমার চাঁদের মতো বুয়ের মুখটা গু। শিহাবের চোখে তুরার মুখ দেখার চরম আকাঙ্ক্ষা। সে জানে না ঘোমটার আড়ালে তার জন্য কি বিরাট চমক অপেক্ষা করছে। আরফা তখন খিলখিল করে হেসে উঠল। শিহাবের তাড়াহুড়োর মাঝেই আশিক খান এগিয়ে এসে আরশির পাশে বসলেন। তিনি আরশির 2 কাঁধে হাত রেখে স্নেহের আবদার নিয়ে বললেন, মা, এখন ঘোমটাটা তোল। সকলে আমার কলিজার টুকরো মেয়েটাকে দেখুক গ। আশিক খানের কথা শুনে আরশির কলিজা কেঁপে উঠল। 2 হাত মুঠো করে সে কাঁপতে লাগল। বিধাতা তাকে কোনো বিপদে ফেললেন। ভাবতেই আরশির যেন বুক ফেটে কান্না আসছে। এখন সে কি করবে সেই চিন্তায় যেন আরশি কোনো দিশা খুঁজে পাচ্ছে না। আরফা আরশির পাশে এগিয়ে এসে সকলের উদ্দেশ্যে স্বাভাবিক স্বরে বলল, আমি তুলছি। হয়তো আমার ছোট্ট বোনটা লজ্জা পাচ্ছে গি। কথাটা বলেই আরফা আরশির ঘোমটাটা আস্তে আস্তে তুলে ফেল। আর আরশি সাথে সাথে মাথা নিচু করে চোখ বন্ধ করে ফেল। তুরার জায়গায় আরশিকে দেখে বাড়ির সকলে যেন বিদ্যুৎ এর ধাক্কা খেল এবং চমকে উঠল। সবার মুখ হা হয়ে গেল। শিহাবের যেন হার্ট অ্যাটাক হলো, সে দূরে গিয়ে ছিটকে পড়ল। আয়ন চোখ কপালে তোলে হতবাক কণ্ঠ স্বরে বলল, আরশি, তুই? বাড়ির নাচ গান এক মুহূর্তেই থমকে গেল। মুহূর্তের নীরবতা যেন সব কোলাহলকে গ্রাস করে ফেল। সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। খান বাড়ির কেউ কোনো কথা বলতে পারছে না। তারা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন। শিহাব ধীরে ধীরে স্বাভাবিক হয়ে বসল। তারপর আরশির দিকে তাকিয়ে চোখ অনেকবার ঝাপসা দিল। যেন সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। শিহাব কাপা কাপা স্বরে আরশির দিকে তাকিয়ে হতভম্ব কণ্ঠে প্রশ্ন করল, আরশি, তো তুমি? তো তুরা কোথায়? আরশি কিছু বলছে না। শুধু মাথা নিচু করে আছে। কি বলবে? সত্যিটা বলে দেবে যে সে তুরাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। কিন্তু কথাটা বললে তো তুরা নিজের পরিবারের চোখে খারাপ হয়ে যাবে। আর শিহাব, যাকে সে একটু আগে 3 কবুল বলে স্বামী হিসেবে গ্রহণ করেছে, তার কাছে তো পরম দোষী হয়ে থাকবে। এসব ভাবতেই আরশি ফুপিয়ে কেঁদে উঠল। আনোয়ার খান উদ্বেগ হয়ে কাপা কাপা পায়ে আরশির কাছে এসে কঠিন স্বরে প্রশ্ন করল, আরশি, সত্যি করে বল, তুই এখানে কেন? আর তুরা কোথায়? আনোয়ার খানের কথায় আরশি আরও জোরে কান্না করে দিল। তার কান্না যেন সকলের মনে আরও চিন্তা বাড়িয়ে দিচ্ছে। আনোয়ার খান পুনরায় আরশির দিকে তাকিয়ে প্রায় চিৎকার করে চরম উদ্বেগ প্রশ্ন করলেন, কী হলো আরশি? চুপ করে আছিস কেন? তুরা কোথায়? আর তুই তুরার জায়গায় কেন? আরশি কান্না থামাতে পারছে না। সে কোনো উত্তর দিতে পারছে না, আর দেবেই বা কী করে? পর মুহূর্তেই মনে মনে ভাবল সত্যিটা যে কোনোভাবে তাকে লুকিয়ে রাখতে হবে। তুরা যে রৌদ্রের কাছে চলে গেছে এই কথাটা কোনোভাবেই বলা যাবে না। না হলে শিহাব তুরার জন্য সুইজারল্যান্ডেও চলে যেতে পারে। আরশি এসব ধারণা নিয়ে সত্যিটা লুকিয়ে ফেল। সে ফট করে মনে সাহস সঞ্চয় করল এবং সকলের উদ্দেশ্যে চিৎকার করে মিথ্যা স্বীকারোক্তিতে বলল, তুরা নেই। তাকে আমি চলে যেতে বলেছি।
সে পালিয়ে গেছে। কারণ আমি শিহাব ভাইয়াকে ভালোবাসি, তাই আমি তুরাকে বাধ্য করেছি পালিয়ে যেতে। আর আমি শিহাবকে বিয়ে করে নিয়েছি। আরশি কথাটা বলতেই সজোরে থাপ্পড় পড়ল আরশি গালে। বাড়ির সকলেই সেই থাপ্পড়ে আরও চমকে উঠল। পুরো বাড়িটা যেন এক মুহূর্তে থমকে গেল। উৎসবের আলো নিভে গিয়ে অন্ধকার নেমে এল। কেবল আরশির কান্নার শব্দ সেই ভয়াবহ নীরবতাকে মাঝে মধ্যে ভেঙে দিচ্ছে। সুইজারল্যান্ড। দীর্ঘ 15 ঘণ্টা জার্নি করে বিমান এসে থামল সুইজারল্যান্ডে। বিমানবন্দরের শীতাত নিয়ন্ত্রিত পরিবেশ ভেদ করে তুরা বাইরে ঠান্ডা হাওয়া অনুভব করল। নতুন শহর, নতুন মানুষ, চারপাশের বিস্ময়কর স্থাপত্য সব কিছুই কেমন জানি অদ্ভুত ও অচেনা লাগছে তুরার কাছে। বিমানবন্দর থেকে বেরিয়ে তুরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সে গন্তব্যহীন, বুঝতে পারছে না কিভাবে সে রৌদ্রকে খুঁজবে। তুরা হাঁটছে আর চারপাশ দেখছে। বরফে ঢাকা পাহাড় আর পরিষ্কার পরিচ্ছন্ন পথ সব মিলিয়ে এক অত্যন্ত সুন্দর শহর দেখার মতো।